ওকে, আজকে আমরা অগ্রগামী তরঙ্গ নিয়ে আলোচনা করব আমাদের ধারাবাহিক তরঙ্গের অধ্যায়ের লেকচার। তো শুরু করার আগে আমি একটু অন্য কথা বলে নিই যে আসলে পদার্থবিজ্ঞান কিন্তু খুবই সুন্দর এবং সহজ, কিন্তু এখানে একটা ব্যাপার হলো কি, যে তুমি কতটা থিওরি ভালো জানো। এই থিওরি ভালো জানার উপরে নির্ভর করবে যে তুমি আসলে জিনিসটাকে নিতে পারছো কিনা। এখানে আবার থিওরি বললে আবার অনেক কিছু চলে আসে, অনেকে এটা শুনলে অনেক ভয় পায়। আমি জাস্ট এতটুকু বলতে চাই যে তুমি ফিল করতে পারবা পদার্থবিজ্ঞানটা, যখন তুমি ফিল করতে পারবা তখন তুমি এনজয় করবা এবং একটা সময় তুমি বলবা যে হ্যাঁ, পদার্থবিজ্ঞান আসলেই সহজ। তো চলো আমরা পদার্থবিজ্ঞান সহজ করে তোলার যে আলোচনাগুলো এগুলো করার চেষ্টা করি। টপিকটা যেহেতু আমি শুরুতে বলে নিয়েছি, সেটা হলো অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গের সংজ্ঞা বলার আগে আমি একটু কথা বলে নিতে চাই, সেটা হলো যে আমরা অগ্রগামী তরঙ্গ কোথায় দেখতে পাই। অগ্রগামী তরঙ্গ আমরা দেখতে পাই, ধরো তুমি একটা পুকুর পাড়ে গিয়ে ঢিল ছুঁড়ে দিলা পানির উপর, তখন দেখবা যে পানিগুলো চারপাশে কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। এটাকেও আমরা অগ্রগামী তরঙ্গ বলি। এর কারণ হলো এটা কিন্তু কন্টিনিউয়াসলি ছড়িয়ে যেতে থাকে এবং একটা ভালো পরিমাণ দূরত্ব যায়, কিন্তু একটা সময় এই যে পানিতে ঢিল ছোড়ার কারণে যে ঢেউ সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু বন্ধ হয়। তারপরে ধরো এই যে আমি কথা বলতেছি, তো আমার কথা বলার কারণে আমার আশপাশে যারা আছে তারা কিন্তু আমার কথা শুনতে পাচ্ছে। তো এটাও কিন্তু অগ্রগামী তরঙ্গ। এখন তুমি বলতে পারো স্যার এইটা কিভাবে অগ্রগামী তরঙ্গ হলো, এটাও কিন্তু একটা ভালো পরিমাণ দূরত্ব যাচ্ছে। তবে অগ্রগামী তরঙ্গ আরো স্পেসিফিকলি বোঝার জন্য তোমাকে কিন্তু ডেফিনেশনটা একটু বোঝা দরকার। যখন তুমি ডেফিনেশনটা একটু বুঝে যাবে তখন কিন্তু তোমাকে এই যে আমি উদাহরণগুলো বললাম এগুলার সাথে তুমি রিলেট করতে পারবা, এবং কাকে অগ্রগামী তরঙ্গ কখন বলা যাবে কখন বলা যাবে না এগুলোও আস্তে আস্তে তুমি বুঝে যাবা। তাহলে শুরুতে চলো আমরা একটু সংজ্ঞাটা দিয়ে শুরু করি, তারপরে ধাপে ধাপে আগানোর চেষ্টা করি, এবং একটা পর্যায়ে গিয়ে আমরা অগ্রগামী তরঙ্গের গাণিতিক সমীকরণগুলো নিয়ে আলোচনা করব। সেখানে হয়তো আমরা কি দেখবো জানো, সেখানে সঞ্চারপথ চলে আসবে। আচ্ছা যাই হোক, আগেই এত কিছু না ভেঙে ফেলি, আগে আস্তে আস্তে আগাই আর কি, ধৈর্য নিয়ে চলো আমরা একটু দেখি কি হয়। তো দেখো, আমাদের অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে যে সংজ্ঞাটা আমাদের এখানে দেওয়া হয়েছে সেটা কি, যে যখন কোনো মাধ্যমের ভেতর, প্রথমে কিন্তু বলা হয়েছে যখন কোনো মাধ্যমের ভেতর, তো আমরা কিন্তু মাধ্যমেই আছি। মাধ্যম বলতে কি কি মাধ্যম বোঝায়, যেমন ধরো আমরা বায়ু মাধ্যম ধরি, ঠিক আছে, তারপরে কি পানি মাধ্যম ধরি, এগুলাই তো আরো আছে, কঠিন মাধ্যম, অনেক কিছু বলা যায়। তো অত কিছুতে না যাই, অল্প অল্প করে আগাই। যখন কোনো মাধ্যমের ভেতর পর্যায়বৃত্ত আন্দোলন, আচ্ছা তার মানে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন, ওই যে গতকালকে আমরা অন্য যে লেকচার গুলা, সেখানে কিন্তু এগুলা অনেক ডেসক্রাইব করা হয়েছে। ওকে, আচ্ছা, তারপরে এক স্তর থেকে অন্য স্তরে তরঙ্গ আকারে সঞ্চারিত হতে হতে সামনের দিকে একটা নির্দিষ্ট বেগে, এই যে দেখো এখানে একটা কিন্তু তথ্য দেওয়া আছে। তার মানে এখানে আমরা বেশ কয়েকটা তথ্য পাইলাম। পর্যায়বৃত্ত আন্দোলন হতে হবে, আচ্ছা ভালো কথা। তারপরে তরঙ্গ আকারে সঞ্চারিত হতে হতে সামনের দিকে কি হবে, নির্দিষ্ট বেগে অগ্রসর হয়, তখন আমরা তাকে কি বলবো, অগ্রগামী তরঙ্গ বলবো। তার মানে কোন তরঙ্গ, ধরো তরঙ্গাস্থিত বা তরঙ্গের উপরস্থিত কোনো কণা অগ্রসর হলেই কিন্তু হবে না, তাকে কিন্তু কি হতে হবে, নির্দিষ্ট বেগে। তারপরে শুধু নির্দিষ্ট বেগ হলেই হবে না, এক স্তর থেকে অন্য স্তরে মানে কি, এক স্তর থেকে অন্য স্তরে মানে হলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যম। এখন তুমি বলতে পারো স্যার বায়ুর মধ্যে আবার এক মাধ্যম অন্য মাধ্যম কি বলতেছেন? যেমন আমি কথা বলতেছি, সামনে আমার পিছে যারা আছে ক্যামেরার পিছে তারা কিন্তু কথা শুনতে পাচ্ছে। তো এখানে মাধ্যমের এই যে দেখো, এটার নিচে এই যে ফ্যানের নিচে থেকেও ঘামতেছি, যাই হোক এটার নিচে বায়ুর ঘনত্ব একরকম, ওই পাশে বায়ুর ঘনত্ব আরেক রকম, ওই হিসাবেই আর কি এক মাধ্যম থেকে অন্য মাধ্যম বোঝানো হয়েছে। মানে একটা গ্যাপে গ্যাপে আমরা ধরে নিচ্ছি যে আমাদের মাধ্যমের ঘনত্বটা কিছুটা আলাদা। ঠিক আছে, সংজ্ঞা থেকে এতটুকু আইডিয়া পেয়েছো যে তরঙ্গ সামনের দিকে যায়, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, নির্দিষ্ট বেগ নিয়ে যায়। কিছু তথ্য তুমি যদি না রাখো, সেক্ষেত্রে কোনো টিচারে কিন্তু তোমাকে ক্লিয়ার মার্ক দেবে না। তো মার্কস পাওয়ার জন্য তোমাকে কিন্তু এই তথ্যগুলো ঠিকভাবে দিতে হবে। যাই হোক, একটু আইডিয়া হলো। এখন এই আইডিয়াটাকে আরেকটু বাস্তবিক করে তোলার জন্য চলো আমরা একটু অ্যানিমেশন দেখার চেষ্টা করি, সেখান থেকে কিন্তু আমাদের আইডিয়াগুলো আর একটু গাঢ় হবে। তো চলো গাঢ় করার জন্য, আচ্ছা যাই হোক, এটাকে একটু সেভ করে রাখি, ভবিষ্যতে যাতে তোমাদেরই কাজে লাগানো যায়। ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদের এখানে, ওকে, সেভ করা শেষ, আমরা সেকেন্ড পেজে চলে যাই। চলো সেকেন্ড পেজে গিয়ে দেখো, আমি এই জায়গায় ঠিক গতকালকের অ্যানিমেশনটাই তোমাকে দিয়েছি। কেন দিয়েছি সেটা আমি বলতেছি। এই জন্যই দিয়েছি যে আমি এই জায়গায় কিছু জিনিস লিখতে চাই, যে তুমি যাতে অগ্রগামী তরঙ্গকে আরো সহজে আইডেন্টিফাই করতে পারো, এই জন্যই আমি এটা লিখতে চাই। ঠিক আছে, তো কিরকম দেখো, তুমি এই জায়গায় আমি একটু আগে যখন অ্যানিমেশনটা রান করেছিলাম, তখন তুমি দেখতেছিলা যে এই যে আমার যে এখানে এটা যে লাফাচ্ছিল, মানে ট্রান্সভার্স ওয়েভ যেটাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলি,
ওই প্রত্যেকটা জায়গায় কিন্তু লাফাচ্ছিল এবং লাফাতে 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 এই জায়গাটায় কিন্তু চলে আসছে অলরেডি, খেয়াল করো। আমি আবারও তোমাদের জন্য একটুখানি এটা রান করি, সেক্ষেত্রে তুমি আরো ভালো বুঝতে পারবা, ঠিক আছে, আরো ভালো বুঝতে পারবা। যেমন দেখো, এটাকে আমি আরেকবার করি। এই দেখো, শুরুর থেকে অনেকে যারা হয়তো বা একদম দেখো, একটু আগে আমরা সংজ্ঞা পড়লাম, সংজ্ঞা থেকে আমাদের হয়তো বা অনেক ভালো আইডিয়া হয় নাই। তো সেই ক্ষেত্রে আমি কিছু অ্যানিমেশন দেখায় তোমাকে ব্যাপারটাকে আর একটু ক্লিয়ার করতে চাই, এবং তুমি যাতে খুব সহজে অগ্রগামী তরঙ্গকে আইডেন্টিফাই করতে পারো। তার কিছু যদি বৈশিষ্ট্য তোমার চোখে দৃশ্যমান হয় তাহলে কি ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি শুধু বলছি, ব্যাপারটা তো তখন ক্লিয়ার হয় না। তো চলো কিভাবে ক্লিয়ার করা যায়, আগে আমরা একটু অ্যানিমেশনটা দেখবো। অ্যানিমেশনটা একটু মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমার অ্যানিমেশনটা এই অ্যানিমেশনটা দেখো। তুমি যদি অ্যানিমেশনটা, ওই যে দেখো উপরে উঠতেছে নিচে নামতেছে, এখানে কিন্তু প্রত্যেকটা কণাই কিন্তু একবার করে হলেও উপরে উঠছে। আমি আবারও দেখাই তোমাকে, একটু ঠান্ডা মাথায় দেখো প্রত্যেকটা কণা, ঠিক আছে? এই যে আনার পরেই তুমি দেখতে পাবা, এই দেখো, এই যে উঠলো উঠলো উঠলো, সবাই উঠতেছে কিন্তু দেখো, সবাই উঠতেছে সবাই উঠতেছে সবাই উঠতেছে। আমি তোমাকে এই যে সবাই উঠতেছে এই ব্যাপারটা এতবার কেন বললাম, এতবার এই জন্যই বললাম, এর কারণ হলো যে অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য যখন আমি তোমাকে বলবো, সেখানে তোমাকে অগ্রগামী তরঙ্গের তরঙ্গের বৈশিষ্ট্য, ঠিক আছে, মানে কিছু ক্যারেক্টার তোমাকে জানতে হবে। এই বৈশিষ্ট্য যখন তুমি জানতে যাবা, তখন আমি খুব বেশি অপশন লিখবো না, আগে একটা লিখি। নাম্বার ওয়ান কি হতে হবে? নাম্বার ওয়ান হলো সামনের দিকে অগ্রসরমান হবে, ঠিক আছে? সামনের, আমি একটু লেখার চেষ্টা করি, সামনের দিকে অগ্রসরমান। ওকে ফাইন, একটা জিনিস আমরা এটা সংজ্ঞা থেকেই জানি, অগ্রসরমান বা অগ্রগামী, ঠিক আছে। তারপরে কি, এক মাধ্যম বা এক স্তর থেকে অন্য স্তরে যাবে, ঠিক আছে, এক স্তর থেকে অন্য স্তরে যাবে, এটাও আমরা বুঝতে পারছি। অন্য স্তরে গতিশীল, তাই তো? আচ্ছা, গতিশীল, ওকে। তারপরে কি, তারপরে প্রত্যেকটি কণা নির্দিষ্ট বেগে গতিশীল হবে। প্রত্যেকটি তরঙ্গের তরঙ্গের উপরিস্থিত কণা, উপরিস্থিত কণা, আচ্ছা বাংলা একটু এদিক ওদিক লিখে মানে বোঝার চেষ্টা করো, আমি তো বলতেছি বাবা, তাই না? তরঙ্গের উপরিস্থিত কণা কি হবে? একই বেগে গতিশীল হবে, একই বেগে গতিশীল হবে, বেগে গতিশীল হবে। এরপরে কি, এরপরে যেটার জন্য আসলে আমি তোমাকে এটা দেখাইছি, সেটা কি, প্রত্যেকটা কণার বিস্তার, যেটাকে আমরা অ্যামপ্লিটিউড বলি, সেটা কিন্তু সেম ছিল। মনে করে দেখো, সবাই কি করছে, সবাই উপরে উঠছে, সবাই উপরে উঠছিল, সবাই এভাবে উপরে উঠছিল, সবাই, প্রত্যেকজন পিছের থেকে। প্রয়োজনে তুমি ভিডিওটা একটু পিছিয়ে যায় দেখো, তাইলেই বুঝতে পারবা। সবাই উপরে উঠছিল এবং সবাই কিন্তু নিচে নামছিল। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে কি, প্রত্যেকটা কণার ক্ষেত্রে কিন্তু সেম বিস্তার পাওয়া যায়। তার মানে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন, যে প্রত্যেকটি, দেখো এইগুলা বলার কারণ কি, এগুলা বলার কারণ হলো তোমাকে যদি বহুপদী দেয়, ধরো টিচার বহুপদী বানায় দিছে যে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে নিচের কোন কোন তথ্যগুলো সঠিক, তুমি কিন্তু মানে বৈশিষ্ট্য না জানলে দিতে পারবা না, এই জন্যই এগুলা বলা। তাই কি বললাম, যে প্রত্যেকটি কণার বিস্তার একই। এটা শুনলে একটু আজব শুনতে লাগে আর কি, তারপরও আহ, দৃশ্যমান করাইলাম। ওকে ফাইন। তো এখন যেটা কথা, এই যে আমি যে কথাগুলো লিখলাম, আই হোপ তুমি বুঝতে পারছো, অগ্রগামী তরঙ্গের সাথে কিছুটা হলেও হয়তো বা তুমি রিলেট করতে পারতেছো। এবং এই অ্যানিমেশন দিয়ে আমি চেষ্টা করেছি তোমাকে এই ব্যাপারটা আরেকটু কি করা, ক্লিয়ার করার চেষ্টা করেছি। ওকে ফাইন, একটু আগে পরে হয়ে গেলে আই হোপ তোমরা প্রশ্ন করবে, পরবর্তীতে আবার এগুলো আমি আনসার করে দেওয়ার চেষ্টা করবো। আমি এটা সেভ রাখলাম, এখন আর আমার এই পেজে কাজ নেই। তো চলো আমরা একটু পরের পেজে চলে যাই। পরের পেজে চলে গেলে আমাদের যে অ্যানিমেশনটা আছে, দেখো এটা এটা আমি বেশিক্ষণ রাখতে চাচ্ছি না। দেখো, এটা পেন্ডুলাম দুলতেছে, আর ওই যে দেখো একটা সাইনোসাইডাল ওয়েভের মতো খালি হচ্ছে হচ্ছে হচ্ছে। যাই হোক, আমি আর এখানে বেশিক্ষণ থাকবো না, এখান থেকে দূরে সরে গেলাম। কেন গেলাম আমি বলি, এটা একটু চোখে প্রবলেম হতে পারে। তো ওই যে ডায়াগ্রামটা তুমি দেখলা, সেই ডায়াগ্রামটা যখন তুমি দেখেছো, নিশ্চয়ই তুমি একটা জিনিস দেখতেছিলা, যে একটা জিনিস চলমান চলমান চলতেছে চলতেছে। ব্যাপারটা অনেকটা এরকমই অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে। আমি সাইনোসাইডাল ওয়েভটা এই জায়গায় একটু ড্র করে তোমাকে দেখাই, তাহলে তুমি বুঝবা এই জিনিসটা ওইখানে কি হচ্ছিল, কন্টিনিউয়াসলি চলমান ছিল। এটাকে আমরা একটা সাইনোসাইডাল ওয়েভ বলি, এটা লাস্ট লেকচারে তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম। তো এই যে জিনিসটা, এটাই হলো আমাদেরকে একটা অগ্রগামী তরঙ্গের
একটা গ্রাফ। এই অগ্রগামী তরঙ্গের গ্রাফ যখন আমরা আলোচনা করতে এসেছি, তখন আমাদের অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য জানা অলরেডি হয়ে গেছে। কিন্তু এই অগ্রগামী তরঙ্গের যে বৈশিষ্ট্য জানলাম, কিন্তু এটার গাণিতিক সমাধানগুলা কি, যেটার জন্য আমরা মুখ খায়া থাকি আসলে। বেশিরভাগ স্টুডেন্টের একটা ইয়া হলো, কি অঙ্ক আসবে স্যার, শুধু এটা বলেন। আচ্ছা ঠিক আছে, ধরে নাও কি অঙ্ক আসবে, ওইটা নিয়েই এখন আলোচনায় আসছি। তবে আমাদের এখানে ভালো যাতে অঙ্ক পারি, বুঝে যাতে অঙ্ক করতে পারি, এই জন্য ব্যাপারগুলোকে একটু ফিল করতে হবে। তাই আমি একটুখানি সবকিছুই ব্যাখ্যা করে করে দেওয়ার চেষ্টা করব। তো কি ব্যাখ্যা করবেন সেটার জন্য বলি, ওই যে একটু আগে আমরা একটা পেন্ডুলাম দুলতে দেখলাম না, ওই পেন্ডুলামটা থেকে আমরা একটা তরঙ্গের উপস্থিত যে কোনো কণার অবস্থান জানার জন্য বা সরণ জানার জন্য একটা সঞ্চার পথের সমীকরণ তৈরি করার চেষ্টা করব। সঞ্চার পথ কি? সঞ্চার পথ হলো যে মানে যে পথ এক বা একাধিক শর্ত মেনে চলে, সেটাই হলো সঞ্চার পথ। তোমরা গণিতে, উচ্চতর গণিতে তোমরা যারা সরল রেখা করেছো তারা নিশ্চয়ই এটা জানো যে যে পথ এক বা একাধিক শর্ত মেনে চলে। তো এই যে আমাদের যে অগ্রগামী তরঙ্গের উপস্থিত যে বিভিন্ন কণা, তারাও কিন্তু কি করতেছে, শর্ত মেনেই কিন্তু চলতেছে। আবার ওই যে ওই শর্তগুলো কিন্তু একটু আগে লিখেছি, এবং তোমরা কিন্তু দেখছিলা যে যখন আমি অ্যানিমেশন দেখাচ্ছিলাম তখন আমি কি দেখলাম, যে আমার প্রত্যেকটা কণার ক্ষেত্রেই কিন্তু বিস্তার কিন্তু সর্বোচ্চ হয়েছিল, কিন্তু এট এ টাইম সবার বিস্তার কিন্তু সর্বোচ্চ হয় নাই। আমার সামনের কণাটা যখন বিস্তার সর্বোচ্চ হয়েছে, তার পিছের জনের কিন্তু বিস্তারের সমান পরিমাণ সরণ ঘটে নাই। বিস্তার মানে কি? সর্বোচ্চ সরণ, সোজা বাংলা কথা। সে কিন্তু কিছুটা কম সরণ ঘটেছিল বিস্তার থেকে। কিন্তু যখন আবার সামনের জন অলরেডি হাইয়েস্ট অ্যাম্পলিটিউড মানে বিস্তারে পৌঁছায় গেল, তখন কিন্তু সে আবার আস্তে আস্তে কি হলো, কমলো। কমার কারণে কি হয়েছিল, পিছের জন আবার কি হলো, উপরে গেল। মানে ব্যাপারটা অনেকটা এরকম। ধরো অন্যভাবে যদি এক্সপ্লেইন করি, ধরো আমরা অনেকে একদম সোজা সিরিয়ালে দাঁড়াইলাম, এখন আমরা কি বললাম, যে আমরা এমন এক ধরনের তরঙ্গ তৈরি করব যেখানে সবাই একসাথে হাইয়েস্ট মানে উচ্চতায় দাঁড়াবো না, মানে আমাদের একটা লেভেল অফ হাইট ধরো দেয়া থাকবে। তো আমরা কি করব, এক একজন করে ধারাবাহিক ভাবে উঠবো। ঠিক আছে, ব্যাপারটা যখন এরকম হবে তখন এই যে চিত্রটা অনেকটা এরকম হবে। ধরো একজন এইরকম হাইটে থাকবে, একজন এইরকম হাইটে থাকবে, একজন এইরকম হাইটে থাকবে। এইভাবে কিন্তু এটা কি হবে, চলমান থাকবে। আমি একটু অন্য কালারও নেই তোমাদের বুঝার স্বার্থে। এক একজন কিন্তু এক এক হাইটে থাকবে। তার মানে আবার এখানে কিন্তু আবার কাউকে, যে এই ধরো এই জনকে কি আমি আর সর্বোচ্চ হাইটে যেতে দেবো না? হ্যাঁ অবশ্যই দেবো। এরপরে যখন ওই যে পিসের জন আবার নেমে যাবে, পিসের জনরা ওই যে দেখছিল তো অ্যানিমেশনে, পিসের জনরা যখন নেমে যাচ্ছিল, সামনের জন্য তখন আবার কি হচ্ছিল, উঠে যাচ্ছিল। প্রয়োজনে আবারও ভিডিও একটু পিছে যায়, ওই ওই অ্যানিমেশনটা একটু বারবার দেখো, তাইলে তোমার কাছে ধারণাটা একটু ক্লিয়ার হবে। আর ওখানে তো আমি বৈশিষ্ট্যটাও বলেছি যে প্রত্যেকটি কণার ক্ষেত্রে বিস্তার কিন্তু একই হবে। মানে আচ্ছা, অনেক অনেক কথা বারবার একই চলে আসতেছে। মূল কথায় আসি, মূল সামারিতে আসি। আমরা এখন করবোটা কি, আমরা এখন গণিতের ভিতর ঢোকার চেষ্টা করব। গণিতের ভিতর ঢোকার চেষ্টা করতে গিয়ে আমাদের কি লাগবে, সঞ্চার পথের সমীকরণ লাগবে। সঞ্চার পথ থেকে আমরা কি কি বের করতে পারবো সেটা দেখি চলো। তো আমি সঞ্চার পথের সমীকরণটা বের করার জন্য একটা কাজ করি, চলো আমরা একটা পেন্ডুলাম নেই, যে পেন্ডুলাম থেকে এই যে সাইন ওয়েভ আমরা একটু আগে দেখেছিলাম, সেই সাইন ওয়েভের জন্য আমরা এটা ড্র করলাম। তো করলাম, আমি বেশি আঁকলাম না, এই পাশে আঁকার দরকার নাই। তো এইখানে দেখো, এইখানে একটা বিষয় হলো যে এই যে আমাদের এই যে লেন্থটা, এই লেন্থটাকে আমরা হলো কার্যকরী দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করি। কার্যকরী দৈর্ঘ্যকে আমি আপাতত হলো ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করতেছি। এখন তুমি বলতে পারো কেন ক্যাপিটাল এ দিলেন? ক্যাপিটাল এ হলো বিস্তার প্রকাশ করে, এটা তোমার জন্য ইজি হবে। তো এখন ধরো সে এখান থেকে এই পজিশনে গিয়েছে, তো তার সরণ কত? যেহেতু এটা একটা সাম্যাবস্থা রেখা, এটাকে সাম্যাবস্থা রেখা বলা হয়, যারা আগের লেকচারে ছিল তারা জানো, তারপরও আমি বলে দিলাম সাম্যাবস্থা রেখা। তার মানে আমাদের সরণটা কিন্তু এই রেখা থেকে ক্যালকুলেট করতে হবে। সো যখন তার অবস্থান, আমি একটু বলি, ধরো এই অবস্থানকে আমরা বললাম পি অবস্থান, আর এই অবস্থানকে ধরো আমরা দিলাম এম অবস্থান। পি থেকে এম অবস্থানে তার অ্যাকচুয়াল সরণ হলো ধরো এই যে এটা এক্স। আচ্ছা, অনেকের বইয়ের সাথে আবার মিলবে না, অনেকে ওয়াই দেওয়া আছে। তো আমরা এটাকে এক কাজ করতে পারি, আমি এটাকে একটু মুছে দেই। ঠিক আছে, আমি এটাকে মুছে দিলাম যাতে ধরো তোমার জন্য সুবিধা হয়। এটাকে আমি ওয়াই দিয়ে দিলাম। তো সোজা বাংলা কথায় তার সরণটা কত? তার সরণটা হলো সোজা বাংলা কথায় এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স। বুঝতে পারছো কথাটা? এই যে সরণটা, এটা আমরা কিভাবে বের করব? এটা বের করতে গেলে আমাদের আবার যেটা লাগবে সেটা হলো তার কৌণিক সরণ জানতে হবে। দেখো তোমাকে এই যে মানে আমি এমন ভাবে ব্যাপারগুলোকে এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি, যারা আমার সাথে ধৈর্য ধরে গল্পগুলো শুনে শুনে শেষ পর্যন্ত যাবা, ইনশাআল্লাহ তোমার সময়টা নষ্ট হবে না।
ধৈর্যই তোমাকে একটা ভালো লেভেলে নিয়ে যাবে, যেটাকে আমরা বলি ওই লাস্ট লেভেলটা কিন্তু চেক হয়ে যায় যখন তুমি একটা অ্যাডমিশন পরীক্ষায় যায় বসবা, তখনই তোমার লেভেল চেক হয়ে যাবে। তুমি অনেক ভালো কোয়েশ্চেন সলভ করতে পারো, ধরো বোর্ড অনুযায়ী কোয়েশ্চেন সলভ করো, পরীক্ষায় ভালো রেজাল্ট করো, কিন্তু তুমি আসলে কিছুই জানো না, তুমি আসলে কাজকলা জানো। কথাটা শুনতে অনেক খারাপ লাগলো, আই এম রিয়েলি সরি, বাট এটাই সত্যি। এখন ওই জায়গা থেকে উঠার জন্য তোমার, আমি যে কথাগুলো বলতেছি এই গল্পের সাথে তোমাকে আগানোর চেষ্টা করতে হবে, এবং এক সময় তুমি বুঝবা যে ওকে, আই ক্যান ফিল ইট। আর সময় হলে সবকিছু বোঝা যায়, সময় সবকিছু বলে দেবে, যাই হোক, ডোন্ট মাইন্ড। তো এই যে এই জায়গাটা, এই থিটাটাকে আমরা বলি কি, কৌণিক সরণ বলি। এখন আসো যে আমি এটা বের করব কিভাবে, তো আমি এটাকে একটু পাশে আঁকি, তো তোমার এটা বুঝতে তাহলে সুবিধা হবে। পাশে যখন আমি আঁকলাম তাহলে দেখো আমার এই অংশটা হবে হলো এ, এই অংশটা হবে হলো ওয়াই, আর এই অংশটা হবে হলো থিটা। আমি তোমার বোঝার জন্য পাশে এটা একটু ড্র করে নিছি। লাভ হলো কি, কেন এটা আঁকলেন? দেখো আমি তো অগ্রগামী তরঙ্গের কি চাই, অগ্রগামী তরঙ্গের সঞ্চার পথে সমীকরণ চাই। সেটা জানার জন্য আমি আগে আপাতত যেটা করতেছি যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণার একটা সরণের সমীকরণ বের করার চেষ্টা করতেছি। সেটাকে আমি একটু কনভার্ট করে আবার অগ্রগামী তরঙ্গের সমীকরণে নিয়ে যাব, তখন তুমি ব্যাপারটাকে একটা মোটামুটি ইজি বুঝতে পারবা। যেহেতু আমরা গণিত শিখতে চাচ্ছি, মানে পদার্থবিজ্ঞানের ভাষার সাথে গণিতের একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছি। তাহলে আসো দেখো এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ ডেভেলপ করছে, ডেফিনেটলি ইউ নো দ্যাট। তাহলে এই সমকোণী ত্রিভুজের এই যে আমাদের যে সূক্ষ্মকোণের যে বিপরীত বাহুটা, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে আমরা বলি লম্ব, আর এটাকে হাইপোটেনাস মানে আমরা বলি অতিভুজ। তো সোজা বাংলা কথায় আমাদের এখানে যেটা আসবে সেটা হলো সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে ওয়াই ডিভাইডেড বাই এ। ওকে ফাইন। তার মানে আমরা এখানে সোজা কথা কি লিখতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। তো আমাদের এই যে এ সাইন থিটা, এটা কি, এইটা হলো আমাদের পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণার, মানে এটা একটা পিরিয়ডিক মোশন যদি রিপ্রেজেন্ট করে, বারবার দুলতে থাকে, তাহলে আমাদের এইটা হলো পর্যায়বৃত্ত। আমি লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে লেখো, এইটাকে আমরা আবার কনভার্ট করব পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণার, কণার কিসের সমীকরণ, সরণের সমীকরণ। ওকে, এইটা হলো আমাদের পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণার সরণের সমীকরণ। এইটা থেকে এইবার আমরা এই যে সরণের সমীকরণ, তার মানে এটা সরণের সমীকরণ, এটা আবার কি, এটা দিয়ে কি লাভ হলো? এটা দিয়ে লাভ হলো যেটা, যে ও এই যে এই ঘটনাটা যদি আমার বাম পাশেও রিপিট হতো। আচ্ছা এই পেজটা তোমরা একটু মনে রাখো, আমি আবার পরের পেজে যে সমীকরণ লেখা আবার আসতেছি। তো আমরা জাস্ট এটাই আসলাম, যেটা হলো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণার সরণের সমীকরণটা জানলাম। এখান থেকে আমরা আবার আরেকটু আগায় যাব, চলো। ওকে, ঠিক আছে। তো এখন আমরা যখন এটা থেকে আগায় যাব, তাহলে করবোটা কি? তাহলে এখন আমাদের পরের পেজে যেতে হলো। ওকে, আমরা পরের পেজে চলে গেলাম, আবার আসো। ওকে ফাইন, আমরা একটা পেজ নিলাম। এইবার আমরা আবার লেখালেখি করব। তো লেখালেখি করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা শুরুতে লাগবে, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণার সরণের সমীকরণ আমরা পেয়েছিলাম এ সাইন থিটা। এখানে আমি পাশে এবার ডাবল পাশটাই একটু ড্র করে ফেলি। ধরো এ পাশেও ঘটনাটা ঘটলো, এ পাশেও ঘটনাটা ঘটলো। তো তার মানে কি, ও কন্টিনিউয়াসলি ধরো এ পাশ থেকে একবার এদিকে যাবে, আবার এ পাশ থেকে ধরো একবার এদিকে যাবে। এখন এই ঘটনাটা যদি কন্টিনিউয়াসলি হতে থাকে, ধরো এটা একটা শব্দ উৎপন্নকারী উৎস, সেক্ষেত্রে এই শব্দটা কি, এই শব্দটা এখানেই থাকবে না, এখানে থাকবে না, আশপাশে সরায়া যাবে। তার মানে আশপাশে যখন সরায়া যাবে তখন আমরা এটাকে ধরতে পারবো মিনিমাম একটা ডিস্টেন্স পার করলে আমরা তাকে অগ্রগামী তরঙ্গ বলতে পারি। ওই যে তোমার আম্মা ধরো তোমার ডাক দেয় না, এই খাইতে আয়, তো তখন তুমি কি করো, না শোনার একটা ভান করো। তো ঘটনাটা এরকম, কিন্তু তোমার কানে কিন্তু শব্দটা আসছে, তার মানে এটাও কিন্তু একটা অগ্রগামী তরঙ্গ। তারপরে যখন খুব জোরে ডাক দেয়, যখন দেখো যে পজিশন খুব খারাপ, তখন তুমি দেখা যায় একটা রেসপন্স করো, না আমি আসতেছি, এই এই আর কি। তো মূল কথা হলো এক ঘর থেকে আরেক ঘরে গিয়েছে শব্দ, সেটাও কিন্তু কি অগ্রগামী তরঙ্গ। তো এইটা ধারা ধরো অগ্রগামী তরঙ্গ প্রডিউস হচ্ছে। এখন অগ্রগামী তরঙ্গ প্রডিউস হচ্ছে মানে একটা বিশাল তরঙ্গ তৈরি হচ্ছে। এই যে তরঙ্গটা যখন তৈরি হলো, তখন ওই তরঙ্গের উপরস্থিত বিভিন্ন কণার দশার অবস্থা কেমন, এটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের এই সরণের সমীকরণটা লাগবে। বিভিন্ন সময়ে অবস্থা কেমন, বিভিন্ন মানে দূরত্বে অবস্থান কেমন, এগুলো আমরা জানতে চাই। তো এটা জানার জন্য আমাদের এই গ্রাফ থেকে এখন যে সঞ্চার পথের সমীকরণটা পেয়েছি, এটাকে যদি আমরা একটা চিত্রে রূপান্তর করি, তাহলে সোজা বাংলা কথা আমাদের চিত্রটা এরকম হয়। এটা একটা সাইন থিটার গ্রাফ হয়। এই সাইন থিটার গ্রাফে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের কি পাওয়া যায়, থিটা পাওয়া যায়। ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা যেটা পাবো সেটা হলো ওয়াই এর মান পাবো, ওয়াই এর মান পাবো। এখন এই জায়গার মধ্যে আবার আমাদের কিছু
হিবিজিবি জিনিস আছে। কি আছে? যেমন এই থিটা কি? থিটা যেমন এই পজিশনটা আমাদেরকে 0 ডিগ্রি রিপ্রেজেন্ট করে দেবে। এই পজিশন আমাদের 90 ডিগ্রিতে ঘটনা কি এটা জেনে দেবে। এই পজিশনটা আমাদের 180 ডিগ্রি যখন থিটা হবে তখন কি হবে জানায় দেবে। এটা 270 তে কি হবে জানায় দেবে। আর এটা কি 360 তে কি হবে জানায় দেবে। তো যেহেতু আমি 360 নিয়ে ফেলছি, তাহলে আমরা একটা কাজ করি, এই ঘটনাটা এখানে শেষ না করে এইখানে ধরো শেষ করি। আর এইখানে ধরো আমরা শেষ করি। তাতে আমাদের লাভ হবে কি, আমাদের এক্সপ্লেইন করাটা আর একটু কম্পারেটিভলি ইজি হয়ে যাবে। আমি একটু বাড়ায় নিছি। কেন বাড়ায় নিছি? কারণ আমি এইখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা কত নিলাম, এটা হলো এ নিলাম। তার মানে আমার একদম ঠিক এই পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হলো এ। আবার যদি উল্টা পাশে চিন্তা করো, এই ডিস্টেন্সটা কত, এটা হলো মাইনাস এ। এবং প্রত্যেকটা ডিগ্রির জন্য কিন্তু আমি ক্লিয়ারলি বলতে পারবো। যেমন ধরো আমার এখানে যখন একদম সাম্যাবস্থায় ছিল, তখন আমার এখানে সাম্যাবস্থায় কিন্তু আমার ওয়াই এর মানটা কত, সাম্যাবস্থায় আমার ওয়াই এর মানটা হলো 0। সাম্যাবস্থায় আমার ওয়াই এর মান 0। কেন 0? কারণ থিটার মান তখন কত ডিগ্রি? 0 ডিগ্রি। যখন ধরো আমি এখানে একটা বিন্দুর নাম দিয়ে দিই, নেমিংটা করে দিলে তোমাদের জন্য ইজি হবে। ধরো এই বিন্দুর নাম আমি দিলাম হলো পি, এই বিন্দুর নাম দিলাম এম, এই বিন্দুর নাম ধরো দিলাম এন। তো যখন ও এন বিন্দুতে চলে যাবে তখন কিন্তু কত ডিগ্রি হয়ে গেল? 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে যায় দেখো ওর কিন্তু হাইয়েস্ট ডিসপ্লেসমেন্ট মানে এই জায়গায় চলে গেল। তার মানে এই সাম্যাবস্থা রেখা থেকে কিন্তু ও সবচেয়ে বেশি দূরত্বে আছে। তারপরে আবার ধরো ব্যাক করলো, ব্যাক করার ক্ষেত্রে কিন্তু তার সরণ আবার কমতেছে। তার মানে 90 ডিগ্রি থেকে যখন 180 ডিগ্রির দিকে আমি যাচ্ছি, তখন কিন্তু আমার সরণের মানটা 0 হয়ে গেল। মানে এই পি বিন্দুতে আবার যখন আসলো, আবার ধরো আমি এই বিন্দুটাকে নাম দিলাম কি এন প্রাইম। যখন এন প্রাইম দিলাম তখন কিন্তু আরো 90 হলো। তার মানে কি উল্টা দিকে তখন তার সরণটা সর্বোচ্চ হলো, মানে মাইনাস এ, আর এই পাশটা কি প্লাস এ। তারপরে আবার যখন সে এন প্রাইম থেকে পি বিন্দুতে চলে আসলো, দেখো এই যে এই জায়গাটার দিকে খেয়াল করো, এই যে সরণের মান কমতে 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 এক সময় কত হয়ে গেল, আবার 0 হয়ে গেল। তো আমরা মোটামুটি ওই পর্যায়বৃত্ত গতি সম্পন্ন করার সরণের সাথে, সরণের সমীকরণের সাথে এই গ্রাফের একটা সাইনোসাইডাল গ্রাফের একটা কি রিলেশন মোটামুটি ভাবে বুঝতে পারছি আই হোপ। এখন এইটাকে আমরা কনভার্ট করব। কি করব? আমাদের উদ্দেশ্য জানি কি ছিল? অগ্রগামী তরঙ্গ নিয়ে কাজ করা। আবারও ফিরে আসি, আমরা ছিলাম হলো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন করার সরণের সমীকরণ। সেখান থেকে আমরা এখন কোথায় কনভার্ট হব? অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গ কোন তরঙ্গ জানি? যে তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে কি হয়? সঞ্চালিত হয়। কি বেগে সঞ্চালিত হয়? নির্দিষ্ট বেগে, ওই বেগেই সঞ্চালিত হবে। ভালো কথা। এবং মূল কথা হলো আমরা ওই কণার কণার বিভিন্ন সময়ের সরণটা জানতে চাই। এখন তাহলে চলো আমি একটু ঘটনাকে অন্যভাবে এক্সপ্লেইন করি। ধরো এই যে প্রথমবার ও গেল, গিয়ে আবার কি করলো? ব্যাক করলো। তখন কি আমাদের এই সমীকরণটা দেখতে কি এরকমই থাকবে? এ সাইন থিটাই থাকবে? আমি একটু বলি, আমি যদি একবারে লিখতে চাই, ধরো এখানে এই যে মানে পেন্ডুলামটা দুলতেছে, তো এই দোলায়মান অবস্থায় হঠাৎ করে ওর অবস্থানটা যখন এই জায়গায়, ঠিক আছে? আচ্ছা, এক জায়গার চিত্রে বুঝাইলে কঠিন হয়ে যায়, তাহলে আমি একটা কাজ করি, তোমার জন্য আমি আরেকটা চিত্র ড্র করি, তাহলে তোমার ব্যাপারটা আর একটু ইজি হবে। তুমি নিজেই বলো, ঠিক আছে? এই দিলাম, একটা অন্য কালার নেই। এটা জাস্ট একটা মোটামুটি এক্সাম্পল নেওয়ার জন্য একটা চিত্র নেওয়া হচ্ছে, ঠিক আছে? অত মানে ভয়ঙ্কর কোনো কিছু না। এখান থেকে ওর কৌণিক সরণ ধরো থিটা, ওকে? তাহলে ও প্রথমবার ধরো কি করলো? ও পি থেকে ধরো এটার আমরা নাম দিলাম এন। ও পি থেকে প্রথমবার এন বিন্দুতে ট্রাভেল করলো। ভালো কথা। এখনো এন বিন্দু থেকে ট্রাভেল করে ও ধরো বিটা পরিমাণ ব্যাক এসে ও এম বিন্দুতে আছে। এখন আমি জানতে চাইলাম যে এম বিন্দুতে কণাটির সরণের মানটা কত। এইটা যদি তোমার কাছে চায় তখন তুমি কি করবা? তাহলে সরণ কি? সরণ মানে হলো তোমার এই সাম্যাবস্থা রেখা থেকে দূরত্বটা, তাই না? তার মানে এই ডিস্টেন্সটাকে তুমি কি বলবা? এটাই তো তোমার জন্য ওয়াই। একদম সোজা বাংলা কথা, এটাই ওয়াই না? এটা ছাড়া তো অন্য কিছু ওয়াই না। তাহলে এখন তুমি যখন তুমি খেয়াল করে দেখো, তোমাকে কিন্তু অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এখান থেকে এই পর্যন্ত। আবার কিন্তু তুমি এই যে এই পাশে গেছো, গিয়ে আবার ব্যাক যখন করছো তখন এর অ্যাঙ্গেলটাও দেওয়া আছে। তো তোমার কাছে মিসিং অ্যাঙ্গেল কোনটা? মিসিং অ্যাঙ্গেলটা বোঝার চেষ্টা করো। মিসিং অ্যাঙ্গেলটা হলো এই ছোট অ্যাঙ্গেলটা হলো তোমার কাছে মিসিং। এটা তোমার কাছে মিসিং। তো যারা মোটামুটি জিওমেট্রি ভালো জানে তাদের জন্য কিন্তু এই অ্যাঙ্গেল বের করা কোনো ব্যাপার না। কি জন্য ব্যাপার না? ধরো এই অ্যাঙ্গেলের নাম আমি ধরো দিলাম হলো গামা। তাহলে এই গামার মানটা কত হবে? গামার মানটা হবে থিটা মাইনাস বিটা। আই হোপ এটা তুমি একেবারে ইজি নরমালি একটা স্টুডেন্টও বলতে পারবে যে ওইটা পুরোটা থিটা ছিল, বিটা পরিমাণ কৌণিক সরণ চলে আসছে, তাহলে এখন আছে কত? গামা। তো এখন যদি ওই গামা কোণের জন্য যদি তোমাকে বলে সরণের মানটা কত, ওকে ফাইন। তো আমি যদি এটাকে ওয়াই প্রাইম দেই, তো তুমি কিন্তু ওয়াই প্রাইম ইজিলি বের করতে পারবা। তাহলে ওয়াই প্রাইম ইজিক্যাল টু তুমি তখন কি লিখবা? ওয়াই প্রাইম ইজিক্যাল টু তখন তুমি লিখবা হলো এ সাইন, জাস্ট এখানে কি বসায় দিবা? গামা বসায় দিবা। তোমার তার কোনো কিছু করার নাই। কেন করার নাই? কারণ তুমি আগের পেজে কিন্তু আমি তোমাকে এই জিনিসটা কিভাবে আসছিল সেটা বলে দিছিলাম।
ওইখানে আমি শুধু একটা ফেজ দেখাইছি, এখানে একটা ফেজের পর আরেকটা ফেজ, মানে একটা ঘটনার পর আরেকটা ঘটনা হয়েছে, তারপরে কি অবস্থা এইটা। এই এখন তুমি বলতে চাইলা যে তাহলে আমরা এক কাজ করি, আমরা এই জায়গায় গামার জায়গাটায় একটা কাজ করি, গামার জায়গায় যেটা ছিল সেটা বসায় দিয়ে দাও। তাহলে এখানে তোমার কি আসছে দেখো, তোমার ওয়াই প্রাইম ফাংশনটা কি আসছে, এ সাইন থিটা মাইনাস বিটা। এই যে আমি এখন যেটা লিখলাম, তার মানে তুমি খেয়াল করছো ব্যাপারটা, তার মানে আমি কিন্তু পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণার সরণের সমীকরণে ছিলাম, সেটাকে আমি এখন একটা মাঝখানের কোনো একটা অবস্থানে কণার যে কোনো তরঙ্গের উপস্থিত যে কোনো একটা কণার এখন আমি কিন্তু সরণ ইজিলি বলে দিতে পারবো। কিভাবে বলে দিতে পারবো? আমাকে পুরো অ্যাঙ্গেলটা দিতে হবে প্রথমে, তারপরে কতটুকু চলে আসছে এটা দিলেও দিতে পারবো। মানে এটা আমরা সামগ্রিকভাবে ধরে নিছি যে এই ধরনের সিচুয়েশন হলেও কিন্তু আমরা পারবো। তার মানে মূলত আমরা কোথায় আসছিলাম? মূলত আমরা সরণের সমীকরণেই ছিলাম, কিন্তু এখন আমরা যেটা করেছি, এইটায় লাভ যেটা হয়েছে, আগেরটায় লাভ ছিল না, আগেরটায় লাভ ছিল না, এইটা দুঃখিত, এটা যে কোনো অবস্থানে যদি আমাদের মানে থিটার মান তো ফিক্সড, মানে থিটা ওই যে হাইস্ট যে কোনটা গেছে ওইটা তো ফিক্সড, ওটার পরে যদি আমাদের মধ্যবর্তী কোনো একটা কণার যদি সরণ বলতে বলতো, তো আমরা কি এটা দিয়ে বলতে পারতাম ওয়াই সমান এ সাইন থিটা, ওইটা দিয়ে কি আমাদের বলাটা আমাদের পক্ষে কি সম্ভব ছিল? আমাদের পক্ষে কিন্তু সম্ভব ছিল না। কিন্তু এখন কিন্তু আমাদের পক্ষে সম্ভব, কারণ ওই থিটা দেওয়ার পরে সে যদি বিটা পরিমাণ চলে আসে, সে কই আসবে, এখানে আসবে, সে বাম পাশে আসবে, সেটাও কিন্তু আমরা কি করতে পারবো, খুব ইজিলি এখন কিন্তু ফাইন্ড আউট করতে পারবো। তো সোজা বাংলা কথা, এখন আমরা যে সমীকরণটা পাইছি, এই সমীকরণটা আমরা অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। অগ্রগামী এই যে তরঙ্গের সমীকরণ আমরা মাত্র এটা পাইলাম, এখন এটার আরো মডিফাই করব, তরঙ্গের সমীকরণ, এবং এইটা আমাদের ডায়াগ্রামে কিভাবে কি ইম্প্যাক্ট ফেলবে সেটাও কিন্তু আমি এক্সপ্লেন করব। তো প্রথমত আমরা মাত্র কি পাইলাম, মাত্র আমরা অগ্রগামী তরঙ্গের একটা সঞ্চার পথের সমীকরণ ডেভেলপ করতে পারলাম, যেটা আমাদের একটা তরঙ্গের, অগ্রগামী তরঙ্গের উপরস্থিত যে কোনো একটা কণার কি বের করে দিতে পারবে, সরণ বের করে দিতে পারবে খুব ইজিলি। তাহলে চলো আমরা এই পেজটাকেও সেভ রেখে একটু আগে যাই। এটা আসলে একটা খুবই ধারাবাহিক ক্লাস, তোমাকে একটু মনোযোগ নিয়ে করতে হবে। আমি দুঃখিত, তুমি যদি সময় না দাও তাহলে তুমি এখান থেকে বড় আউটপুট নিতে পারবা না। তোমার ওই মানে চিন্তাধারার মধ্যে কিছু ঝামেলা থেকেই যাবে, সব সময় তুমি ভাববা যে আমি মনে হয় কিছু কম বুঝি, আমি শুধু অঙ্কগুলা পারি। আচ্ছা যাই হোক, তো আবারও আসি। তো আমাদের এতক্ষণের পরের ফলাফলটা কি, আমরা কি সফল হয়েছি কি বের করতে? আমরা সফল হয়েছি হলো অগ্রগামী তরঙ্গের সরণের সমীকরণ বের করতে সফল হয়েছি। তাহলে অগ্রগামী তরঙ্গের তরঙ্গের কিসের সমীকরণ? সরণের সমীকরণ। দেখো বইয়ে এগুলা খুব পারফেক্টলি এক্সপ্লেন করা নাই, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এই জন্যই দুঃখিত আমি এরকম ভাবে আমাকে তোমাকে ডিটেলস বলতে হচ্ছে। তো আমি এবার চলো আমরা এবার ওইটাকে একটু কি করবো, মডিফাই করে ফেলবো। তাহলে আমরা কি পেয়েছিলাম, থিটা মাইনাস বিটা। ওকে ফাইন। এখন আমরা তাহলে চিত্রের মধ্যেও আমাদের কিন্তু ওই যে সাইনোসয়েডাল ওয়েভের যে চিত্র, সেটার মধ্যেও কিছুটা কি চেঞ্জেস আসবে। আচ্ছা যাই হোক, ওটাও আনতেছি। এখন তোমার মনে আছে আমরা নিউটনিয়ান মেকানিক্সে কি বসাইতাম, এস ইজ ইকুয়াল টু কি বসাইতাম, বিটি বসাইতাম। ওইটাকে আমরা কি বলতাম, রৈখিক সরণ ইজ ইকুয়াল টু বেগ ইনটু টাইম। তো এটাকে আমরা মডিফাই করে কি লিখতে পারি, মডিফাই করে আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ওমেগা টি। এস হলো রৈখিক ছিল, থিটা হলো কৌণিক সরণ, বি হলো রৈখিক বেগ ছিল, ওমেগা হলো কৌণিক বেগ। ওমেগা কি বেগ, কৌণিক বেগ, টি জায়গায় টি রেখে দিলাম। ফাইন, প্রথমবার যে সে টি পরিমাণ সময় নিছে, পরের বার সে অন্য একটা সময় নিছে, তাহলে একটা ঝামেলা চলে গেল। তাইলে আমরা অনুরূপ ভাবে বিটার বদলে কি বসাতে পারি, দেখো আমাদের ওমেগা টি প্রাইম লিখবো, কারণ আমি তো বলেই নিছিলাম অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে বেগের পরিবর্তন হয় না। শুধু যে বেগের পরিবর্তন তা না, এখানে কৌণিক বেগেরও কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তো ওই হিসাবে আমি এখানে ধরো এটা লিখতে পারলাম। তার মানে আমি এই জায়গায় দেখো একটু একটু করে আপডেট আনছি। তাহলে আমার এখানে কি হবে, আমার এখানে ওমেগা টি হবে মাইনাস, আমি এখানে কি দিতে পারবো, ওমেগা টি প্রাইম দিতে পারবো। ঠিক আছে, ওমেগা মানে কি, ওমেগা মানে আমি আবারও বলে দিচ্ছি যারা জানো না, এটাকে কৌণিক বেগ বলে, আবার কৌণিক কম্পাঙ্কও বলে। কৌণিক বেগ অথবা কি কৌণিক কম্পাঙ্ক। তো এটা আসছে কিভাবে, এটার কি কি সূত্র, এটা আমরা আস্তে আস্তে এখনই জেনে যাব, এগুলো আমাদের এখন নেসেসারি। তো আচ্ছা ঠিক আছে, আমি এখনই বলে দিই। তাহলে ওমেগার আমাদের যে সূত্রগুলো আছে, ওমেগার আমাদের সূত্র হলো 2πf, যেটা এখন তোমাকে জানতেই হবে, এটা তোমাকে লাগবেই। তো দেখো এতটুকু তুমি বুঝতে পারছো কিনা, আই হোপ বুঝতে পারছো প্রত্যেকটা কথা যদি তুমি যে শুনে থাকো। এর পরের ধাপে যাই চলো। এরপরে আমি কি করব, ওমেগার বদলে আমি এই জায়গায় তাহলে কি লিখতে পারি, 2πft, এখানেও আমি কি লিখতে পারি 2πf, তারপরে কি টি প্রাইম। আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা নিয়ে তোমার সমস্যা নেই। এতটুকু বুঝছো? দেখো আমি পর্যায়ে অগ্রগামী তরঙ্গের সমীকরণেই কিন্তু পড়ে আছি, এবং কেন এটা অগ্রগামী তরঙ্গকে সমর্থন করে এটাও কিন্তু আমি বলে নিছিলাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক,
এরপরে আসো, এরপরে আমাদের মানে আগেরটাও করবে কিন্তু এটা সবচেয়ে পারফেক্ট আর কি। এরপরে কি, এরপরে হলো আমরা এসিসির একটা ইকুয়েশন ইউজ করব। সেটা কি, সেটা ছিল আমাদের হলো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। আমি পাশে এগুলো লিখে নিচ্ছি যাতে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি নিতে পারো। তাহলে এখানেও আমি কিন্তু এফ এর বদলে কি বসাতে পারি, এফ এর বদলে ভি বাই ল্যামডা বসাতে পারি। ঠিক আছে, দাও তাহলে এখানে এ, তারপরে এখানে সাইন, তারপরে এখানে টোয়াইস পাই কমন যায়। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা টোয়াইস পাইটা কমন নিয়ে নিই, তাহলে তোমার এটা বুঝতে সুবিধা হবে। আবার প্রয়োজন অনুযায়ী আমি আবার ইয়া করে নেব, তাহলে 2 পাই কমন নিয়ে নিলে এই জায়গাটা দেখতে কেমন হবে, এফটি মাইনাস এফটি প্রাইম। আচ্ছা যাই হোক, তারপরে আসো, এখান থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে কি মানে অগ্রগামী তরঙ্গের শুধু কি নির্দিষ্ট বেগ থাকে না, নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে, নির্দিষ্ট কৌণিক বেগ থাকে, আর কি কি থাকে চলো দেখি। এফ এর বদলে আমরা কি লিখতে পারি, এফ এর বদলে আমরা লিখতে পারি হলো ভি বাই ল্যামডা, তাহলে ভি বাই ল্যামডা টি। আর এখানে আমরা কি লিখতে পারি, ভি বাই ল্যামডা, আর এখানে কি লিখতে পারি, টি প্রাইম। দেখো বুঝতে পারছো কিনা। ওকে ফাইন। এরপরে কি, এখানে আমরা ল্যামডা, ওই যে দেখো ঘটনায় কি কনস্ট্যান্ট, ঘটনায় হলো আমাদের ভি কনস্ট্যান্ট কি, তারপরে কি কনস্ট্যান্ট আছে, ল্যামডা কনস্ট্যান্ট আছে। এই যে দেখো এখানে কিন্তু সেম, দেখছো ভি কনস্ট্যান্ট ল্যামডা কনস্ট্যান্ট, তার মানে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে সবগুলা কণার ক্ষেত্রে কিন্তু এইগুলা ঘটবে। ওকে, এগুলাও কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে আছে, আমি প্রথমেই লিখি নাই। আমরা একটা কাজ করি, চলো ল্যামডাটাকে নিয়ে আসি আর ওইটাকে একটু অন্য কাজে লাগাবো। কি কাজে লাগাবো সেটা আমি দেখাচ্ছি। তাহলে 2 পাই বাই ল্যামডা, আর এই জায়গায় যেটা হবে সেটা হলো ভিটি মাইনাস কি হবে, ভিটি প্রাইম। দেখো এখনো পর্যন্ত কিন্তু আমি কি লিখে যাচ্ছি, অগ্রগামী তরঙ্গের সমীকরণ লিখে যাচ্ছি। থামি একটু, মূল কথায় আসি, ভয় পাওয়ার কিচ্ছু নাই। ওই যে বললাম, যদি তুমি আসলে কিছু জানতে চাও তাহলে তোমার প্রত্যেকটা লাইন ভেঙে জানা উচিত। যদি জানতে না চাও সেটা নিয়েও ভয় নাই, এক টেকনিকে কিভাবে সব অঙ্ক করা যায় শিখাই দেবো, কোনো টেনশন নাই। সেটাও টেকনিক আছে, তবে যারা জানতে চায় তাদের জন্য এগুলা। এটা কেন, ওটা কেন, ওইটা কেন, তাদের জন্য এগুলা। তুমি যতটুকু জানতে চাও এটার ব্যবস্থাও করবো আগে, নো প্রবলেম, এত ভয়ের কিছু নেই। তাই ধৈর্য ধরো, শিখতে হলে ধৈর্য ধরতে হবে। ওকে, তাহলে আমাদের এই এতটুক শেষ। এইবার আমি একটা অন্য কালার নিয়ে আবার লিখতেছি, চলো। সেটা হলো, এবার কি করব, নর্মালি বেগ আর সময়ের গুণফলকে কি বলি আমরা, সরণ বলি, এস ইজ ইকাল টু বিটি। আমি একটা কাজ করব, আমি যেটা করব সেটা হলো ওয়াই ইজ ইকাল টু এ সাইন 2 পাই বাই ল্যামডা, আর ভিটিটাকে আমি রেখে দিয়ে ওই যে কি পরিমাণ ব্যাক চলে আসছিল মনে আসছিল একটু আগে একটা ইয়াতে, ওই যে বিটা পরিমাণ চলে আসছিল, ওই বিটা পরিমাণ চলে আসার জন্য যে সরণটা হয়েছিল সেটাকে আমি ধরে নিলাম কি, এক্স ধরে নিলাম। সমস্যা আছে? সমস্যা নাই। তো আমি ভিটি প্রাইমের বদলে এখানে কি বসালাম, এক্স বসালাম। এইটা হলো একটা অগ্রগামী তরঙ্গের, এইটা সবচেয়ে ফ্যামিলিয়ার বা পপুলার অগ্রগামী তরঙ্গের কিসের সমীকরণ, সরণের সমীকরণ। এই লাইনটা তুমি ভালোভাবে একটু উঠে নাও, এবং এইটার চেহারা দিয়েই কিন্তু আরো বিভিন্ন লাইন কি করা হয়, মুখস্থ করানো হয়, যেগুলো খুব ইজি, মানে যেগুলো খুব ইউজফুল। তো ছিলাম কোথায়, গেলাম কোথায়, এখন এখন যে কয়টা লিখবো ওই কয়টা হলো মানে আর এরকম এক্সপ্লেইন করার জন্য না, ওই কয়টা হলো অঙ্কে লাগবে। যেমন ধরো তুমি বলতে পারো যে স্যার আমি একটা কাজ করি, আমি এবার উল্টা করে চিন্তা করেন যে আমি বইয়ের সাথে একটু মিল রাখতে চাই। হ্যাঁ মিল রাখো, সমস্যা নাই। তাহলে তোমার কি করতে হবে, তাহলে তোমার 2 পাই বাই ল্যামডা এটা ভিতরে গুণ করে দিতে হবে, দাও তুমি। তাহলে এখানে কি হবে, 2 পাই বাই ল্যামডা, এখানে হবে কি ভিটি, আর এখানে হবে কি 2 পাই বাই ল্যামডা, আর এখানে কি হবে এক্স। এখন আসো, এখন আমি বলি এই যে 2 পাই বাই মানে ভি বাই ল্যামডা, ওইটার একটু কথা মনে করে দিই। ভি বাই ল্যামডা মানে কি ছিল, ভি বাই ল্যামডা মানে এফ ছিল। 2 পাই এফ মানে কি ছিল, 2 পাই এফ মানে কি ছিল, ওমেগা ছিল। এই যে দেখো একটু মনে করাই দিই। তাহলে আমি এটাকে রিভার্স পজিশনে লিখলে কি লেখা যায় দেখো তো, আমি এখানে 2 পাই ভি বাই ল্যামডার বদলে সরাসরি লিখতে পারি হলো 2 পাই এফ টি। আর এটারে আমি এটা রেখে দিই, দাঁড়াও আমি তোমার বোঝার জন্য একটা লাইন লিখতেছি। এখন যেটা আমি করব সেটা হলো এ, তারপরে আমি এখানে সাইন রাখবো, এখানে আমি ওমেগা রাখবো, ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডার বদলে আমি লিখবো কে, আর এখানে লিখবো কি এক্স। আমি এই পাশে যে সমীকরণগুলো লিখছি আবারও বলতেছি এগুলা কিন্তু প্রচুর ইউজফুল, এই জন্য কিন্তু এই লাইনগুলা কোথা থেকে কিভাবে কি কে আসলো সবকিছু এক্সপ্লেন করার চেষ্টা করেছি একটা ব্যাখ্যার মাধ্যমে। এখন এখানে কার পরিচয় কি, পরিচয়টা একটু খুব তাড়াতাড়ি বলে নেই। ওমেগা মানে তুমি জানো, কে মানে হলো তরঙ্গ সংখ্যা, এটা একটু লিখে রাখো। কে কার বদলে বসাইছি, 2 পাই বাই ল্যামডার বদলে বসাইছি। তোমাকে যদি কখনো তরঙ্গ সংখ্যা বের করতে বলে সেক্ষেত্রে তোমার এটা জানতে হবে। তাহলে কে মানে কি, তরঙ্গ সংখ্যা। তো আই হোপ তুমি অগ্রগামী তরঙ্গের সমীকরণের প্রত্যেকটা লাইন তুমি জেনে গেছো। এখন এগুলার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হতে পারে সেই দিকে যাবো। তো
তো আসলে অনেক সময় হয়ে গেল, তো এতক্ষণে আমাদের সাফল্যটা কি? এতক্ষণে আমাদের সাফল্যটা হলো শুধুমাত্র একটা গাণিতিক সমীকরণ আমরা তৈরি করতে পেরেছি। ভয় পাওয়ার কিছু নাই, গাণিতিক সমীকরণ যেহেতু তৈরি করতে পারছি, বাকিটুকু ইনশাল্লাহ যেতে পারবো। ঠিক আছে, আসো। এখন আমাদের কি, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমি আবার সমীকরণটা একটু লিখে নেই। ওয়াই ইজ ইকাল টু এ সাইন, একটা মুখস্থ করি, এতগুলা লাইন লিখছি কেউ জিন্দিগিতে মনে রাখবে না, 2 পাই বাই ল্যামডা। আর এখানে চলো একটা কাজ করি, বিটি মাইনাস এক্স, এটা লিখে ফেলি। কেন লিখলাম? আমরা শুধুমাত্র ওয়াই সমান এ সাইন থিটা আঁকতে পারি, আর বাকিগুলা কিন্তু আঁকতে পারি না। তো এইটা আসলে আমাদের একটা সাইনোসয়েডাল ওয়েভের, এটা যেহেতু একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ, তার মানে চলমান, এটা তো বুঝতেই পারছো। এইটা কিভাবে ড্র করে এবং এটার কোন জায়গার অর্থ কি একটু বোঝার চেষ্টা করি। আমি আসলে খুবই খারাপ লাগে অনেক যাই হোক, অনেক ভালোভাবে পড়ার পরেও যখন তাদেরকে এই একটা গ্রাফ এঁকে বিভিন্ন অবস্থান থেকে বিভিন্ন জিনিস বের করতে বলি, তো বুঝে না আসলে গ্রাফের কোন জায়গা থেকে কি নিতে হবে, এগুলো না আসলে জানা দরকার। আর একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আসলে তোমাকে এই সমীকরণগুলোর সাথে অনেক ভালো আত্মীয়তার সম্পর্ক নিতে হবে, নাহলে তুমি আসলে আগাগোড়া অনেক সমীকরণই বুঝবা না, দিপদাপ মুখস্থ করে ইঞ্জিনিয়ারিং শেষ করে দিবা। যাই হোক, হ্যাঁ, ভয় দেখাচ্ছি না। তো চলো আমরা একটু ড্র করি, এবং তোমার বোঝার জন্যই আসলে শুধু এটা এখনকার ইনভেস্টমেন্ট না, এটা কিন্তু ফিউচার ইনভেস্টমেন্ট অলসো। ঠিক আছে, এটা একটা অগ্রগামী তরঙ্গ, আমি হ্যান্ড ড্র করার চেষ্টা করতেছি যতটা আর কি ঠিক হয়। ওকে, তো এখন এই জায়গায় এই যে এটা রিপ্রেজেন্ট করে কিভাবে, এটা আমি একটুখানি দেখাই দিই। এটা বেশি কঠিন কিছু না, অলরেডি তোমরা এইটা যে ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই বুঝায়, এক্স অ্যাক্সিস বরাবর আমি থিটা বলেছিলাম, এখানেও থিটাই থাকবে। দাও, সমস্যা কি? আবার তুমি ইয়াও দিতে পারো, থিটা না দিয়ে, যেহেতু আমরা এখানে 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স দিয়েছি। তো ধরো যে তুমি একটা কণা এই বিন্দুতে আছে, তো এটা কোন বিন্দু? ধরো এটা পি বিন্দু। তাহলে এইটাকে আমরা, এই দূরত্বটাকে এই জায়গায় আমরা কি দ্বারা প্রকাশ করতে পারবো? এক্স দ্বারা প্রকাশ করতে পারবো। তার মানে আমরা ক্যালকুলেশন করছিলাম এখান থেকে বৃত্তের সমীকরণের মতো। বৃত্তের সমীকরণটা আমি একটু বলি, তোমার আইডিয়াটা তাইলে আর একটু ক্লিয়ার হবে। ধরো বৃত্তের সমীকরণে যখন আমরা এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্ত আমাদের প্রয়োজন হয়, তখন আমরা বৃত্তের সমীকরণটা কি লিখি? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কি লিখি? ইকুয়াল টু আর স্কোয়ার লিখি। তার মানে কি? তার মানে আমরা সেন্টার থেকে যত যদি ডানে চলে যাই, ধরো আমরা এইচ পরিমাণ ডানে চলে গিয়েছি, এই জন্য আমরা ইকুয়েশনে কি করি? এই জন্য আমরা ইকুয়েশনে কিন্তু মাইনাসটা ইউজ করি। বুঝতে পারছো কিনা? ডানে চলে গেলে মাইনাস ইউজ করি, বামে চলে গেলে কি ইউজ করি? প্লাস ইউজ করি। যেমন উপরে চলে গেছি তাই আমরা এখানে মাইনাস কে ইউজ করছি। অনেকটা ঘটনাটা এরকম। তোমার এখানে কি আছে দেখো, তোমার এখানে মাইনাস এক্স আছে। বুঝতে পারছো ব্যাপারটা? তো মাইনাস এক্স থাকার কারণে আমরা এটা ডানের একটা অবস্থানকে নির্দেশ করছি। তার মানে একটা অগ্রগামী তরঙ্গের উপরস্থ কোনো একটা কণা যখন সাম্যাবস্থান থেকে এক্স পরিমাণ দূরে আছে, তখন তার সরণের অবস্থাটা কি? এটা হলো তার সরণের অবস্থান জানায় দেবে এই রেখাটা। এটা তুমি তখন ইজিলি কি করতে পারবা? বের করতে পারবা। ওয়েভলেন্থ কতটুকু, এটা গত দিনের ভিডিও যারা দেখেছে তারা জানে। এই যে এখান থেকে এই পর্যন্ত আসলে আমাদের ওয়েভলেন্থ, এখান থেকে আমরা পাবো, বেগ আমাদের দিয়ে দেবে। এখান থেকে শুধু তাই না, আমরা পর্যায়কালও বের করতে পারবো, কারণ একটা তরঙ্গ দৈর্ঘ্য মানে অতিক্রম করার জন্য যে সময়টা, সেটাকে আমরা পর্যায়কাল বলি। তার মানে এই জায়গায় আমরা কি দিতে পারি? টি দিতে পারি। এই জায়গায় আমরা কি দিতে পারি? টি/2 দিতে পারি। অনেক কিছু আছে স্টুডেন্ট, অনেক কিছু আছে। তুমি কত এক্সপ্লেন করে জানতে চাও? যত জানবা তত মজা লাগবে, তত সহজ লাগবে। যত জানবা না তত গভীর লাগবে, গম্ভীর লাগবে। ব্যাপারটা অনেকটা এরকম না? বাস্তবতা এটাই। তো এইটাই ছিল হলো এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তার মানে ওয়াই, আমাদের ওয়াই থেকে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আবার বিস্তারটাও বের করতে পারি। এই যে বিস্তার, এখন এক্স কিন্তু বিভিন্ন অবস্থান। তো একটু মনে হয় তোমার আইডিয়া হয়ে গেছে, সেটা হলো মাইনাস এক্স দিছি বলে এটা কি কোন দিকে? ডান দিকে দেখাইছি। এখন যদি প্লাস এক্স হইতো তাহলে কি হইতো বলো তো? তাহলে বেশি কিছু হইতো না, বেশি কিছু হইতো না। এই দিকে যদি গ্রাফটা থাকতো, ধরো এই দূরত্বটাকে যদি আমরা একটা দূরত্ব ধরে নিলাম যে এখান থেকে এই পর্যন্ত এক্স প্রাইম পরিমাণ দূরত্বে আমরা জানতে যাব, তো এই বিন্দুর জন্য যখন আমরা যদি কোনো সমীকরণকে তৈরি করতে চাইতাম, তখন কি হইতো বলো? তখন ওইটাকে ধরো আমরা ওয়াই দিতাম, দিয়ে যেহেতু এটা, তাইলে আমাদের কি হইতো? এটা তো আমাদের কি নিচ দিক দিয়ে গেছে, তাই না? আচ্ছা, রিয়েলি সরি, নিচ দিক দিয়ে গিয়েছে। তাহলে আগেরটাই যেমন আমাদের বিস্তার প্রথমে কি ছিল? পজিটিভ। আর এইটাই আমাদের বিস্তার প্রথমে কি? নেগেটিভ। তাই আমরা এই জায়গায় কি দেবো? একটা মাইনাস দেবো। একটু মাথায় রাখো, এগুলো লাগবে তোমার একটু পরে, আমি আবার এগুলো ক্লিয়ার করবো। 2 পাই বাই ল্যামডা লিখবো, ভিটি প্লাস কি লিখে দেবো? এক্স প্রাইম লিখে দেবো। দেখো
তো যখন আমি এই পয়েন্ট থেকে এটা বাম দিকে ড্র করছি, বাম দিকে ড্র করার কারণে প্রথমে আমি যেটা করলাম সেটা হলো এখানে মাইনাস এ দিলাম, রেড কালার ইউজ করতেছি, আমি জানি না কতটুকু বোধগম্য, আর এখানে একটা কি দিলাম প্লাস এক্স প্রাইম দিলাম। কেন? কারণ আমি এটা বামের কোনো অবস্থানের জন্য জানতে চাচ্ছি। বুঝতে পারছো ব্যাপারটা? এটাই, এটা ছাড়া আর তেমন কিছু না। তার মানে এই মূল বিন্দু থেকে বামের অবস্থানের জন্য আমার ওই জায়গায় একটা চেঞ্জ করতে হয়েছে, আর এটা নিচ দিক থেকে প্রথমবার গিয়েছে বলে আমার এখানে কি দিতে হবে, মাইনাসে দিতে হবে। আমি এই কালারটা দিয়ে আর একটু ক্লিয়ার করে দিই, এই যে এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে। তো আই হোপ তুমি এতক্ষণ যদি এই কথাগুলো শুনে থাকো তাহলে তোমার এই অগ্রগামী তরঙ্গের সমীকরণের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা সাইন থিটার সাথে মিলায় করে দিলাম। আই হোপ কষ্ট হলো না। আচ্ছা, হলে জানাইও। আসলে একরকম ভাবে তো সবাই বুঝে না, চেষ্টা করতেছি আর কি সবগুলা কথা আনার। ওকে, এখন আবার চলো আমরা পরের ইয়াতে চলে যাই। পরের ইয়া কি? পরের ইয়া হলো আমরা কয়েকটা সমীকরণ লিখবো এবং সেখানে গ্রাফগুলো আঁকা শিখবো। তার মানে এখন আমরা কি শিখবো? এখন আমরা সমীকরণের গ্রাফ আঁকা শিখবো। যখন আমরা গ্রাফগুলো আঁকা শিখবো তখন আমাদের কাছে আরো অনেকগুলা জিনিস ইজি হবে। এবং আমি আবারও মনে করাই দিচ্ছি আমরা কিন্তু এখনো অগ্রগামী তরঙ্গতেই পড়ে আছি। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, তাহলে এখন আসো আমাদের গ্রাফ, তাই তো? ওকে, তাহলে গ্রাফে এখন জানি আমি কি বোঝাতে চাচ্ছিলাম। গ্রাফে হলো ধরো আমি যদি তোমাকে এরকম দেই y ইজ ইকুয়াল টু ধরো 5 সাইন, জাস্ট ধরো এখানে আমি দিয়ে দিলাম হলো ওমেগা টি, তাহলে তুমি এটা কি আঁকবা? এটা আমি পাশে ড্র করে দেই, দেখো এটা তুমি আঁকবা হলো এইভাবে আঁকবা। তাহলে তোমার এই যে এই জায়গাটার ডিস্টেন্সটা কত? এই জায়গাটার ডিস্টেন্সটা হবে হলো 5। ওকে, এটা হলো চিত্র। এখন তুমি বলতে পারো যে এটা একটু চেঞ্জ করে আঁকেন, -5 সাইন ওমেগা টি আঁকেন। ঠিক আছে, আমরা এক্স অ্যাক্সিস বরাবর টি ধরে নিলাম আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই। তো চলো আমরা পাশেই আমি তোমাকে এটা ড্র করে দিই। তাহলে মাইনাস দিছি, তাই না? তাহলে কি হবে জানো? তাহলে এটা উল্টায়া যাবে। তাহলে এটা প্রথম অংশটা নিচে যাবে, পরের অংশটা উপরে হবে। আমি একসাথে ড্র করতেছি যাতে তোমার এগুলো এক্সপ্লেইন করলে তুমি বুঝতে পারো যে আসলে তুমি কোন চেঞ্জেসটা করতেছো। তাইলে এটারে ধরো আমরা y1 দিলাম, এটাকে আমরা y2 দিলাম। তাইলে এটা এক নাম্বারটা, এটা এক নাম্বারটার জন্য, এটা 2 নাম্বারটার জন্য আঁকলাম। তাইলে এই জায়গাটা কি হবে? এই জায়গাটা -5 হবে। তো আই হোপ বুঝতে পারছো। এখন আর কি চেঞ্জ করা যায়? আমি একটা অন্য কালার আবার নিয়ে নিই। যেমন ধরো y3 একটা ইকুয়েশন তোমাকে আমি দেখাইয়া দিই, এগুলা জানা দরকার আছে, প্লিজ নোট ইট ডাউন। তো ধরো যে আমরা এখানে ধরো দিয়ে দিলাম হলো যে ও আরেকটা কথা, আমরা যে এই যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ ব্যবহার করতেছি না, এটা কিন্তু সবগুলা সাইনের বদলে কস দিয়েও করা যায়। ঠিক আছে, যেমন ধরো এইবার আমি এখানে একটু চেঞ্জেস আসবো। যেমন আমি এখানে 5 সাইন, তারপরে ধরো আমি এখানে দিব হলো ওমেগা টি মাইনাস, ধরো আমি এখানে কত দিয়ে দিলাম, 30 ডিগ্রি দিয়ে দিলাম। তাইলে এটা কি হবে? তাহলে এটা সহজ কথা, তুমি চিন্তা করো। তাইলে এটা কি হবে? তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস বরাবর অবশ্যই থিটা আছে, তুমি তো জানো, মানে ওই যে মনে আছে, আবার মনে করায় দিই, থিটা ইজ ইকুয়াল টু কি ছিল? থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর এটা টিও রিপ্রেজেন্ট করতে পারে, ওইটা টি এর সাথে খালি ওমেগা গুণ করে দিলে ওইটাই তো থিটা রিপ্রেজেন্ট করে। তো এক্স অ্যাক্সিস বরাবর অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে থিটা। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের 30 ডিগ্রি পরে এটা শুরু হবে। তার মানে আমি একই রকম রাখার চেষ্টা করি, একই রকম রাখার চেষ্টা করি, তাহলে তোমার জন্য ইজি হবে বুঝতে। একটু এটা মোছা লাগলো আবার বোঝার জন্য, আমি এটা আবার নিতেছি। এই যে এক্স অ্যাক্সিস বরাবর থিটা, সেম লাইন রাখলাম, শুধু কি 30 ডিগ্রি সরে গেলাম। 30 ডিগ্রি সরে যাব, মাইনাস মানে কোন দিকে সরে যাব? ডান দিকে সরে যাব। তার মানে অনেকটা এটা একটু ডানে যায় শেষ হবে। তার মানে শুরুতে এটা প্লাসই থাকবে। আচ্ছা, এইটা এই বরাবর ছিল, এই যে দেখো এই, মানে আঁকাটা অত ভালো হয় নাই, তারপরে তুমি ধরে নিতে পারো যে আমাদের শুরুটা কোথায় হলো? 30 ডিগ্রি, একটু ডান পাশে গিয়ে শুরু হয়েছে মাইনাস থাকার কারণে। এইটা হলো আমাদের এই y3 কে রিপ্রেজেন্ট করতেছে। কিছুটা হলেও কিন্তু তোমার এগুলা বুঝা এখন আই হোপ তুমি বুঝতে পারছো। মাইনাস হলে নিচ দিক থেকে প্রথম ফেজটা পাবা, আবার মাইনাস ডিগ্রি থাকলে একটু ডান দিক থেকে শুরু হবে, প্লাস থাকলে একটু বাঁ দিক থেকে শুরু হবে। যেমন ধরো আমি তোমাকে আরো কয়েকটা দেখাই, এই পাশটা একটা গেল, এই পাশে আমি একটু চলে আসছি, হয়তো আমাকে দেখা নাও যেতে পারে, এটা নিয়ে এত অরিডর কিছু নাই। যেমন y4 সমান ধরো আমাদের দিল কি 5 cos ওমেগা টি। সো আমরা কি করব, কিভাবে আঁকবো? দেখো কজের গ্রাফটা কি? কসাইনের গ্রাফটা মানে হলো কজের প্রথম মানটা হয় 1, এই জন্য দেখতে গ্রাফটা এরকম হয়। cos 0 ডিগ্রির মান 1, এই জন্য এরকম। তার মানে এইটা হলো আমাদের 5। এখন তুমি বলতে পারো যে এটা তাহলে বাকিটুক কই? বাকিটুক তুমি ড্র করে নাও, সমস্যা নাই তো, সমস্যা নেই। এই যে এটা অ্যাকচুয়ালি কি হয়েছে জানো? এটা অ্যাকচুয়ালি এই পাশে আছে। এখন তুমি বলবা এটা এই পাশে আছে, আপনি কেমনে জানলেন? দেখো y4 এর ইকুয়েশনটাকে তুমি একটু ভেঙে চিন্তা করো। আমি যদি এটাকে লিখতাম তাহলে এইভাবে লিখতে পারতাম না? ওমেগা টি
প্লাস π/2 লিখতে পারতাম না? তুমি ত্রিকোণমিতি চিন্তা করো, π/2 এর কারণে কি হইতো? π/2 এর কারণে সাইনটা কজ হয়ে যেত, আর কিছু কি চেঞ্জ হইতো? π/2 প্লাস ω/t, সেকেন্ড কোয়াড্রেন্ট কার? সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের। তার মানে ওইখানে চিহ্নের কোনো চেঞ্জ হবে না, প্লাস আছে প্লাসই থাকবে, বাট শুধু π/2 এর কারণে সাইনটা কি হয়ে যাবে? কজ। মানে এইটার এই লাইনটার সাথে কিন্তু একদম সেম, এটা কিন্তু কোনো চেঞ্জেস নাই, তার মানে প্লাস π/2। প্লাস π/2 মানে কি? তার মানে এইটা এই দিকে সরে গেছে, এই যে এই দিকে, এটা হলো π/2। জিরো থেকে প্লাস মানে ওই দিকে, মাইনাস মানে কোন দিকে? মাইনাস মানে এই দিকে। তার মানে ইকুয়েশনে মাইনাস থাকা মানে কি? রাইট ওয়ার্ড সরে যাব। ইকুয়েশনে প্লাস থাকা মানে কি? লেফট ওয়ার্ড সরে যাব। ইকুয়েশনের প্রেজেন্টেশন কিছুটা হলেও তোমার জানতে হবে। তাহলে আমরা ছিলাম কোথায়? ছিলাম পেন্ডুলামে। ওখান থেকে কি করলাম? পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা সহনের সমীকরণ বের করলাম। সহনের সমীকরণ বের করে দেখলাম সঞ্চার পথের উপরস্থিত কোনো কণার সরণ ক্লিয়ারলি ওইটা দ্বারা ডিফাইন করা যাচ্ছে না। ওই জন্য আমরা আরেকটা ঘটনাকে নিলাম, নিয়ে আমরা ওই থিটা মাইনাস বিটা করলাম। বিটা করে কি করলাম? ওটা দিয়ে আমরা দেখলাম যে আমাদের পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণার মানে তরঙ্গের উপরস্থিত যে কোনো কণার সরণ ইজিলি ফাইন্ড আউট করা যায়। সেটা আমরা কনভার্ট করতে করতে বিভিন্ন চেহারা শিখলাম। চেহারা শিখতে গিয়ে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন শিখলাম। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন শিখতে গিয়ে আবার আমরা কি করলাম? গ্রাফ আঁকা শিখে ফেললাম। কোথা থেকে তোমারে কোথায় নিয়ে গেছে এবং নলেজের কতটুকু ঘাটতি থাকে একজন স্টুডেন্টের। আমরা অনেক সময় ভাবি অল্পতে কিভাবে বাঁচা যাবে। দেখো, অল্পতে বাঁচা এটা স্ট্র্যাটেজি, এটা যখন যে বেশি জানে তার ক্ষেত্রে তখন অল্প জেনে কি করা যায়, পারা যায়। আর যত ক্লিয়ার ছাড়া নলেজ নিয়ে তুমি আগাবা, তখন তোমার নলেজগুলো তোমার ধাক্কায় সামনে নিতে পারবে না, তখন তুমি শুধু পিছিয়ে যাবে এবং তোমার মধ্যে একটা ভয় তৈরি হবে। প্রত্যেক পরীক্ষার আগে তোমার মনে হবে পড়তে হবে, এবং প্রত্যেকবার তোমার মনে হবে এইটা আমার জন্য না, এটা তার জন্য না। তুমি আমার সাথে একটু সময় দাও, কথাগুলো বারবার শোনো, লেখো। সবচেয়ে বড় কথা, নোট ইট ডাউন, খাতায় লেখো। প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করতেছি এক্সপ্লেইন করার। তারপরে তুমি আসো, তখন তুমি দেখবে না এটা ঠিক আছে, এটা মোটামুটি একটা ভালো অবস্থানে আছে, একটু সময় দিতে হবে। ওকে, না আর কথা বলবো না। তার মানে আমি মোটামুটি গ্রাফ আঁকাও তোমাকে কি করছি? শিখাই দিছি। এটাও সেভ করে ফেললাম, এটা থাকুক তোমার কাছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা যেটা করব সেটা হলো দুইটা তরঙ্গের মানে সরি একটা তরঙ্গের উপরস্থিত দুইটা কণার মধ্যে, একটা তরঙ্গের উপরস্থিত দুইটা কণার মধ্যে পথ পার্থক্য বের করার চেষ্টা করব। এখন তুমি বলতে পারো কি বলেন পথ পার্থক্য? দেখো, ডেফিনেটলি পথ পার্থক্য এবং তাদের মধ্যে দশা পার্থক্য থাকবে। অগ্রগামী তরঙ্গের কণাগুলোর মধ্যে দশা পার্থক্য থাকে, অগ্রগামী তরঙ্গের কণাগুলোর মধ্যে পথ পার্থক্য থাকে। এগুলোও বৈশিষ্ট্য, এগুলো আমি শুরুতে বলি নাই, কিন্তু আমি চিত্র দেখাইছি। চিত্রের মধ্যে কি দেখাইছিলাম? যে ওই যে ট্রান্সভার্স ওয়েভ করার সময় কি হয়েছিল? ওয়েভটা সবগুলাই কিন্তু উপরে উঠছিল, তারপরে নিচে নামছিল। তার মানে প্রত্যেক সদস্যর অ্যাম্পলিটিউড হাইয়েস্ট হয়েছিল, কিন্তু অ্যাট এ টাইম হাইয়েস্ট হয় নাই, এবং সবাই একই টাইমে নড়াচড়া শুরু করে নাই, সবাই একটু পর পর নড়াচড়া শুরু করছে। তার মানে কিন্তু এখানে মূল কথা হলো বিভিন্ন কণার তো এমনি বিভিন্ন অবস্থান আছে, তো বিভিন্ন অবস্থান থাকার কারণে অটোমেটিক্যালি তাদের মধ্যে পথ পার্থক্য থাকবে। কারণ আমরা তো তরঙ্গের সংজ্ঞায় ক্লিয়ারলি একটা কথা বলে নিছি যে কোনো কণা কিন্তু তাদের মধ্যে জায়গা কি করবে না, পরিবর্তন করবে না, কারণ তরঙ্গ তাইলে তো হবে না। আমি বলতেছি তরঙ্গ, কিন্তু কেউ জায়গা পরিবর্তন করতেছে, এগুলা কোন ধরনের কথা? তোমার কাছে মনে হইতেছে এত ইনফরমেশন কেন, এইগুলা দিয়েই তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কিচ্ছু করার নাই, আমি দুঃখিত। তোমাকে তো জানতে হবে, তুমি স্টেটমেন্ট গুলোকে তো বাদ দিতে পারো না। তার মানে কণাগুলোর মধ্যে এমনি অটোমেটিক্যালি পথ পার্থক্য থাকে, কিন্তু দশা পার্থক্য এটা তো একটা ব্যাপার। দশা কি? দশা হলো ওই যে পথ পার্থক্য থাকার কারণে তাদের বিভিন্ন জনের দশা বিভিন্ন রকম হয় না। বিভিন্ন দশার গুলা দশা মানে কি? দশা মানে আসলে কোন বুঝায়। যেমন ধরো একটা কণা, প্রত্যেকটা কণার একটা কণার জন্য যদি চিন্তা করি আমরা, একটা কণার জন্য মানে কি বলবো, আচ্ছা এইভাবে চিন্তা করি যে দুইটা কণার পথ পার্থক্য ধরো আমরা জানাই দিলাম। তো পথ পার্থক্য মানে কি? একটা কণা থেকে আরেকটা কণা কি পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে, এইটা জানাই দিলেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে তাদের মধ্যে অ্যাকচুয়ালি দশা পার্থক্য কত। এটাও বের করা সম্ভব। তুমি বলতে পারো কি বলে, এটাও বের করা সম্ভব? ডেফিনেটলি সম্ভব। মানে শুধুমাত্র পথ পার্থক্য বলে দিলে তাদের মধ্যে কোণের পার্থক্যটা কেমন এটা জানা যাবে, মানে কে কোন কোণে অবস্থান করতেছিল, ওই কোণ দুইটার বিয়োগফল আবার কত। ধরো এমনি বলতে বলতে আবার অনেকে হারায় ফেলবে। গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করি, ইনশাল্লাহ ভালোভাবে বুঝবে, একটু সময় দিতে হবে তো, তাই না? এটা আমার কমন ডায়লগ গুলো ফেলবে আবার অনেকে, তো সময় দিতে হবে, স্যারের কমন ডায়লগ। কি করব বলো, আমি আসলে মাঝে মাঝে ভাবি যে আসলে সবার ধৈর্য এত পরিমাণ কম বর্তমানে। শর্টকাটে পুরা বই শেষ করে দেন, 5 ঘন্টায় আমার পুরা বই শেষ হইতে হবে। আই এম রিয়েলি সরি, 5 ঘন্টায় পুরা বই শেষ হবে? ওই যে বললাম টাইম মতো বুঝতে পারবা, তুমি তো তোমার জীবনে ঘটনা ঘটায় ফেলছো।
অ্যাডমিশনে গিয়া এগুলা কি অ্যারাবিক লেখছে, এগুলা হয় না, এগুলা হয় না, এগুলা কিছুই না, তুমি এগুলা বুঝো না। এই জন্য তোমার অ্যাডমিশনে গিয়া তুমি কান্নাকাটি করো, নতুন জিনিস শিখায়, নতুন রকম শিখায়, এই প্রশ্ন এমন কেন, ওই প্রশ্ন এমন কেন, কারণ তুমি থিওরি বুঝো না। সোজা বাংলা কথা, তোমারে মানুষ টুপি পরায়া এই পর্যন্ত নিয়ে আসছে, আর আমি ওর মধ্যে পড়তে চাই না। এই জন্য আমি দায় থেকে মুক্তি নিতে চাই। বলবো, কেউ যদি আমাকে সময়, আমার এখান থেকে ভিডিও দেখো, ইনশাল্লাহ কেউ অভিযোগ করবা না যে অনেক কিছু বাদ দিছে। আমি কোনো কিছুই আসলে একবারে পুরো কমপ্লিট করা সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, তবে আমি আমার চেষ্টার মধ্যে বলার চেষ্টা করতেছি। তো চলো আমরা একটা তরঙ্গের উপরস্থিত কণা নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা দশা পার্থক্য বের করার চেষ্টা করব। দুইটা কণার মধ্যে দশা পার্থক্য ও পথ পার্থক্যের সম্পর্ক করব। পথ পার্থক্যের সম্পর্ক, ওকে, দশা পার্থক্য ও পথ পার্থক্যের সম্পর্ক। এটা করার জন্য আমার কি লাগবে, আবার একটা গ্রাফ লাগবে। এখন আমি বাস্তবিক উদাহরণ থেকে, গ্রাফের উদাহরণ থেকে বোঝানোর চেষ্টা করি। তো এটা অবশ্যই একটা অগ্রগামী তরঙ্গ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অগ্রগামী তরঙ্গ হওয়ার জন্য কি হবে, এটাতে যাইতে থাকবে। আবার অনেকে বলবে যে এটা করছে কি, ঠিক আছে, এটা যাচ্ছে, ভালো কথা। অগ্রগামী তরঙ্গ, অগ্রগামী তরঙ্গের ধরো আমরা এই অবস্থানটাকে ধরলাম, এখান থেকে x1 অবস্থান, আর আমি আরেকটা তোমাকে দেই, আরেকখান দেই, এখান থেকে আঁকি দেই, এই অবস্থানটা ধরো হলো x2 অবস্থান। x1 অবস্থান, না এটা আমার পছন্দসই অবস্থান হইল না, আমি বাকি রূপ দেবো না, আমি মুছে ফেলি, সরি। মাঝে মাঝে যে কি হয়, যত গতি তত তোমরা তো জানোই ক্ষতি। নিজেরা সান্ত্বনা দিতেছে। এখন রাত কটা বাজে জানো? এখন রাত প্রায় 3টা বাজে, আমি এই ভিডিও শুট করতেছি। কেউ আমরা পাগল বলো না, আমি দুঃখিত। পাগল না, মানে পাগল না বললে খুশি হব। দেখো, এই জায়গায় তুমি যদি চিন্তা করো, এইটা একটা দশায় আছে, এইটা একটা দশায় আছে, গ্যাপটা খেয়াল করো। আমি এটা বের করতে চাই, এই দুজনের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করতে চাই, যে আমার এই পয়েন্ট, আমি অন্য কালার নেই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, আমার এই পয়েন্ট আর এই পয়েন্ট, এদের মধ্যে পথ পার্থক্য কত, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। একখান বড় লাঠি x1, একখান ছোট লাঠি হলো x2। তাহলে পথ পার্থক্য যদি কেউ বের করতে বলে, তাহলে তুমি কি বলবা? পথ পার্থক্য বের করতে বলে তুমি ঠাস করে বলে ফেলবা x1 মাইনাস x2। দশা পার্থক্য কত? আই চ্যালেঞ্জ ইউ। এইভাবে তুমি পথ পার্থক্য বলতে পারছো, দশা পার্থক্য কিন্তু কইতে পারবা না। তাইলে কি করা যায়? তাইলে কিছুই করা লাগবে না, দুইটা ওই যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা সহনের সমীকরণ বের করছি, অগ্রগামী তরঙ্গের সমীকরণ বের করছি, এগো দিয়া করবো। x1 এর জন্য যদি আমি অগ্রগামী তরঙ্গের সমীকরণ লিখি, তাহলে আমার কি হবে? x1 এর জন্য অগ্রগামী তরঙ্গের সমীকরণ হবে, x1 এর জন্য y1 হবে ডেফিনেটলি, কারণ ওর সরণটা তো আলাদা। এই এই সরণ মানে কোনটা? এই এই এতক হলো y1, এতটুকু হলো y1, আর এই এতটুকু হলো y2। বুঝছো? দুইখান কণা, তরঙ্গ একখান, তরঙ্গ কয়খান? একখান। একখান তরঙ্গের, একখান বিশাল তরঙ্গের উপর দুইখান কণার পথ পার্থক্য থেকে আমরা কি বের করতে চাচ্ছি? দশা পার্থক্য বের করতে চাচ্ছি। তাহলে y1 ইজ ইকুয়াল টু কি হবে? দুইজনের ক্ষেত্রেই হলো বিস্তার সেম, তাহলে এ হবে 2π/λ হবে, এখানে কি হবে? বিটি মাইনাস কি হবে? x1, যেহেতু ডানে। এটা নিয়ে কারো সন্দেহ আছে? নাই, আই হোপ নাই। ওকে, y2 এর জন্য কি হবে? y2 এর জন্য এ হবে, স্টার্টিং সেম ছিল, সাইন ছিল 2π/λ, তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই সেম হতে হবে, কারণ একখান তরঙ্গ, মাইনাস কি হবে? x2 হবে। শেষ, দুইটা সমীকরণ বের করে ফেলছি। এখন কি করব? এখন হলো এই যে অংশটা, আই হায় হায়, যারা এখনো ধৈর্য নিয়ে বসে আছো, এই যে সাইনের পরে যে অংশটা, এই সাইনের পরে যে অংশটা, এই দুইটা অংশকে যদি আমরা কি করতে পারি? বিয়োগ করতে পারি, তাহলে তো দশা পেয়ে যাবো, কারণ সাইনের পরে যে অংশ, এটাই তো সরণ রে বুঝায়। কি সরণ? কৌণিক সরণ। কৌণিক সরণের বিয়োগ ফলিত দশা পার্থক্য। ওকে ফাইন, ফাইন, ভেরি মাচ থ্যাংক ইউ। পাশের থেকে একটু সরাই দিই, নাহলে জায়গা পাচ্ছি না লেখার জন্য। তাহলে এবার চলো কি করব? তাহলে করব হলো, প্রথমে আমরা যেটা করব, বিটি মাইনাস x1, এটারে ধরো আমরা ডেল 1 ধরে নেই, 2π/λ বিটি মাইনাস x1, 2π/λ বিটি মাইনাস x1, তারপরে হাতের ডেল 2 ধরি, দশা 2, 2π/λ বিটি মাইনাস x2,
তো তুমি বলতে পারো ডেল ওয়ান মানে কি? ডেল ওয়ান মানে হলো এই জায়গায় ডিগ্রি কত, ডেল টু মানে কি এই জায়গায় ডিগ্রি কত, বুঝছো? ওইটাই হলো দশা। ওই যে বলছিলাম না যে এক্স অ্যাক্সিস বরাবর থিটাও বোঝা যায়, ওইটাই আর কি। মানে সব এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি, সব কোনটা কি, কোনটা ওয়াই, কোনটা এক্স, কোনটা থিটা, কোনটা এক্স টু মাইনাস এক্স ওয়ান, কোনটা পথ পার্থক্য। এই যে পথ পার্থক্য এখানে কটুক, এই যে এনে অন্য কালার দিয়ে দেখা দিই, কোনটা দেখাবো, সবুজ দিই নাকি, এই যে এই যে এই যে। কিন্তু ওই ডেল ওয়ান মাইনাস ডেল টু কি হবে এটা তো পারি না এই ওটুক দিয়ে, এর লিগেই তো সমীকরণের দাঁড় দানা করতেছি। ওকে, এবার বিয়োগ করব। বিয়োগ করতে গিয়া করে দাও ডেল ওয়ান মাইনাস ডেল টু করে দাও, তাহলে করলে কি হবে, কি কমন যাবে, টু পাই বাই ল্যামডা কমন যাবে। তারপরে এখানে বিটি যে মাইনাস করছি, মাইনাস করার কারণে এনে হবে বিটি মাইনাস এক্স ওয়ান, আর এতে হবে হলো মাইনাস বিটি, ও দেখছো এটা টু হবে, মাইনাস বিটি প্লাস এক্স টু। ধৈর্য মামা হারিয়ে যাচ্ছে, ধৈর্য মামাকে ধরে রেখে আস্তে আস্তে আগাতে হবে। বিটি প্লাস এক্স টু, তাহলে আমাদের এখানে বিটি আর এনে বিটি কি হয়, কাটা যায়। তার মানে আমরা যদি এই ডেল ওয়ান মাইনাস ডেল টু এটারে কি লিখি, দশা পার্থক্য সমান টু পাই বাই ল্যামডা। আর এইখানে আমাদের কি থাকতেছে, এক্স টু মাইনাস এক্স ওয়ান। এই এক্স টু মাইনাস এক্স ওয়ান আমরা কি বলতে পারি, এই এক্স টু পজিশন আর এক্স ওয়ান পজিশন, এটারে আমরা কি বলতে পারি, পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্য সমান টু পাই বাই ল্যামডা ইন্টু এন এ বাংলা, ও রে দেখছো এই টু রে মাইনাসে তো টু কইবো না, কইবো কি গঠত হলে এখানে রাখছে। ঠিক আছে, টু পাই বাই ল্যামডা বাংলায় কি, পথ পার্থক্য। আমি এইভাবে এটা মনে রাখার অভ্যাস করি, আই হোপ তোমরা এটা করবা। এবং এবং আমাদের আজকের লেকচারের, আমরা থিওরিটিক্যাল লেকচারের শেষ মাথায় চলে এসেছি। 10 অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে, দুইটা তরঙ্গের ক্ষেত্রে আমরা সম্পর্ক তৈরি করেছি, দশা পার্থক্য সমান টু পাই বাই ল্যামডা ইন্টু কি, পথ পার্থক্য। এই যে এইটাই, এখানে অবশ্যই পথ পার্থক্য কিসে থাকবে, মিটারে থাকবে, দশা পার্থক্য কিসে থাকবে, রেডিয়ানে থাকবে। এটা একটু বলে দিলাম, ডিগ্রিতে দিলে ডিগ্রিতে নেওয়া যাবে না। তো অগ্রগামী তরঙ্গের বিশাল থিওরি। থ্যাংক ইউ ভেরি মাচ।